সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের আইন এই প্রোগ্রাম দেখছেন, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা করছি এই প্রোগ্রাম চলাকালীন সময়ে আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের আইন ও অধিকার প্রোগ্রামে সাধারণত আপনারা দেখে থাকেন আইন বিষয়ক বিভিন্ন ধরনের আপনাদেরই প্রশ্ন উত্তর এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ আইন বিষয়ক আপডেট, এবং এই আপডেট নিয়ে আপনাদের সাথে থাকেন সবসময় বরাবরের মতো আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আইন সেবা দিয়ে যাচ্ছেন, যিনি একাধারে একজন ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর এবং যিনি জে.কে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন, তিনি আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনারা যখন আমাদেরকে কোনো প্রশ্ন করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের টিভি ভলিউমটা একটু ডাউন করে রাখবেন এবং আমাদের প্রশ্নটা অত্যন্ত সংক্ষেপে করার চেষ্টা করবেন। আমরা আর কথা বলবো না। আমরা আশা করছি ধীরে ধীরে ব্রিটেন কর্মব্যস্ততা কর্মচঞ্চল হয়ে উঠছে, এর আসলেই কোনো বিকল্প নেই। কোভিড-19 আমরা আশা করব আস্তে আস্তে স্লো হয়ে যাবে এবং একসময় আমরাও হয়তো ভুলে যাব। সেই প্রত্যাশায় আমাদের আজকের প্রোগ্রাম শুরু করছি। প্রোগ্রামের শুরুতে আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাজা ভাই, কেমন আছেন আপনি? এই তো চলছে ঈদ। আমরা তো ঈদের পরবর্তীতে আজকে আসলাম একটু গ্যাপ দিয়ে, এবং বেশ এর মধ্যে অনেক গরমও পড়লো। জি জি। গরমের কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে, বাংলাদেশের মধ্যে কিছু বৃষ্টিও হয়েছে। জি। তো যাই হোক, আর কি প্রথমেই আজকে বলতে হবে, আজকে 15ই আগস্ট আমাদের উপমহাদেশে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথম ঘটনা যেটা বলতেই হবে সেটা হচ্ছে যে আজ থেকে 73 বছর আগে এই দিন ভারতবর্ষ ভাগ হয়েছিল, এবং ভারতবর্ষ ভাগের সাথে সাথে বাংলা এবং পাঞ্জাব, জি, দুই বৃহত্তম প্রদেশ ভাগ হয়, এবং সেটার কারণে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয় এবং অনেক মানুষের প্রাণহানিও ঘটে। আজও আমরা আমাদের সোনার বাংলাকে দেখছি দ্বিখণ্ডিত, এবং এই 73 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি এখনও কাঁটাতারের বেড়া, যেটাকে বাঙালি জাতিকে দ্বিধাবিভক্ত করে রেখেছে। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, ঐতিহাসিক ঘটনা। আর আরেকটা ঘটনা যে তুমি জানো যে 75 সালের এই দিনে 15ই আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। 22 জন মারা যান। আমরা সবার আত্মার মাগফিরাত কামনা করি। তবে এটার সাথে এটাও মনে রাখতে হবে, এই ঘটনার পরে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, তারপরে বাংলাদেশ একটা নতুন দিকে, একটা নতুন দিগদর্শন প্রাপ্ত হয়, এবং বাংলাদেশ আমরা দেখতে পাই যে একটা নতুন দিকে তারা অগ্রসর হয়। দুটো ঘটনাই এটার জন্য একটা মর্মান্তিক ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে দিক নির্দেশনার যে পরিবর্তন হয়, এই জন্য অবশ্যই 15ই আগস্ট একটা গুরুত্বপূর্ণ দিন। জি। রাজা ভাই, আমরা যেটা দেখছি আর কি, যে আমরা যখন এখন রাস্তাঘাটে একটু চলাফেরা করছি, মানুষের মধ্যে কিছুটা মানে আশা প্রত্যাশা, যেটা আগে যেটা দেখা যেত যে কোভিড নিয়ে সবাই একটু অরিড অবস্থায় ছিল, আপনার কি মনে হচ্ছে যে একটু একটু সবাই আস্তে আস্তে বের হয়ে আসছে? যে এর মধ্যে আবার আরো কিছু মানে তারা কিছু উদ্বেগের প্রকাশ করেছে, যে দেখলাম যে ফ্রান্সকেও তারা নাকি ওই ফ্রান্স থেকে কেউ যদি ব্যাক করে 14 ডেজ কোয়ারেন্টাইন থাকতে হবে। তো ফলে আমরা এখনো আমরা বলতে পারি না নিশ্চিতভাবে যে আমরা পুরোপুরি এই কোভিড-19 থেকে আমরা মুক্তি পেয়েছি। জি জি। এখনো একটা সেকেন্ডারি একটা প্যান্ডেমিকের ভয় করছে অনেকেই। তবে ঠিক মানুষ জনজীবন তো আস্তে আস্তে। রাজা ভাই, গভর্নমেন্ট যেটা করছে সেটা হচ্ছে আপনার যে রেস্টুরেন্টগুলো আপনি যদি খেয়াল করেন, যে সোম মঙ্গল বুধবারে যে তারা ডিসকাউন্ট দিয়েছে, এবং ডিসকাউন্ট আমি দেখেছি যে অনেক রেস্টুরেন্টে কিউ আছে বাইরে। এখন এটা কি হবে, মাঝখানে দিয়ে দেখা যাবে তুমি হয়তো আরো কিছু ওয়েট গেইন করবে। জি। রাজা ভাই, আমরা এই ফাঁকে তাহলে আমরা দুই একটা একটু আপডেট একটু দিয়ে দেই। আপডেটের মধ্যে আমরা এখানে 3টা আপডেট আমি আসলে আজকে বেশিরভাবে দেখতে যাচ্ছি। একটা হচ্ছে যে লিগ্যাল এইডের একটা অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং কেন এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে আমাদের অনেক বাঙালি কমিউনিটি অনেকেই কিন্তু লিগ্যাল এইডের উপরে নির্ভরশীল। জি। এবং আমরা জানি যে কোভিড-19-এর কারণে কোর্টে কিছু পরিবর্তন এনেছিল। তারা ওই যে ডিজিটাল হিয়ারিং এবং টেলিফোন হিয়ারিং এর কথা তারা বলেছিল। তো সেক্ষেত্রে এই যে এক্সট্রা ওয়ার্ক টেলিফোন হিয়ারিং বা ডিজিটাল হিয়ারিং, এবং ডিজিটাল হিয়ারিংয়ে যেহেতু লয়ার কোর্টে যাচ্ছে না, তারা ওই হিসাবে
তারা মনে করেছে টাইম বেঁচে গেল, অতএব তারা মনে করছে যে টেলিফোন হিয়ারিং, ডিজিটাল হিয়ারিংয়ের জন্য তারা ফি অনেক কমিয়ে দেবে। তো ফলে দেখা জি, তো ফলে দেখা গেল যে একটা টেলিফোন হিয়ারিংয়ে যার জন্য অনেক প্রস্তুতি দরকার, অনেক কিছু দরকার, বা একটা হিয়ারিংয়ে যেখানে তুমি নিজেই জানো, তুমি নিজে একজন আইনজীবী, তুমি জানো যে কত প্রস্তুতি লাগে, কত সময় লাগে, সেখানে তারা বলেছিল যে এর জন্য মাত্র 60 পাউন্ড, 60 পাউন্ড দেবে আওয়ারলি, না পুরোটার জন্য, পুরো কেসের জন্য, ওই ওই হিয়ারিংটার জন্য। জি, তো এখন এটাতে কি হচ্ছে যে অনেকেই তখন যারা লিগালের লয়ার তারা মনে করবে যে এই ধরনের কেসগুলো নিয়ে আমাদের কি লাভ, জি, যেখানে নর্মাল কোর্সে এরকম একটা হিয়ারিংয়ের জন্য 500, 700, 1000 পাউন্ডও মানুষ চার্জ করে, সেখানে কেন 60 পাউন্ড নিয়ে এই কেসটা তারা কেন করবে? তো এটাকে চ্যালেঞ্জ করলে যেটা সুখের বিষয় যে লর্ড চ্যান্সেলর অ্যাকসেপ্ট করেছেন, তিনি বলেছে এসব ক্ষেত্রে আপাতত আওয়ারলি রেট, কে কত ঘন্টা সময় ব্যয় করেছে কেসের প্রিপারেশনে, আওয়ারলি রেটে এটা একদিক দিয়ে ভালো, কারণ হলে এটার কারণে হয়তো আমাদের অনেকে বাঙালি ভাইরা হয়তো লিগাল থেকে বঞ্চিত হতো, দিতে চাইতো না। দ্বিতীয়টা রাজু ভাই, আমরা দ্বিতীয় অ্যামেন্ডমেন্টে যাওয়ার আগে একটু কল নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে আমাদের কিছু দর্শকদের কিছু কল নিব। প্রিয় দর্শক, কে আছেন লাইনে? হ্যালো দর্শক। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি আপু? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ভালো আছেন? জি আমরা ভালো। ভাই আমার একটা প্রশ্ন ছিল ব্যারিস্টার সাহেবের কাছে। জি জি, আমার হাজবেন্ডের জন্য ন্যাচারালাইজেশনের অ্যাপ্লাই করেছি আমরা 6.5 মাস হয়ে গেছে, এখন আমরা কোনো রিপ্লাই বা কোনো ডিসিশন কিছু পাইনি, এক্ষেত্রে কি করণীয় আছে? আমার মনে হয় আপনার চিন্তার কোনো কারণই নাই। এমনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে তো আপনি জানেন যে অ্যাভারেজ ওয়েটিং টাইমই হচ্ছে 6 মাস, আর তারপরে এই যে আপনার কোভিড-19 ঘটনা ঘটে গেল, এই কারণে হোম অফিসের বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলি তাদের দেরি হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা চিঠি দিয়ে আমাদের জানিয়েছে যে কোভিড-19 কারণে তারা যে নর্মাল যে টাইম ফ্রেম, সেই টাইম ফ্রেমে তারা স্টিক করতে পারছে না, তারা বেশি সময় লাগছে। তো আমার মনে হয় এতে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনি আরও 2-3 মাস দেখেন, তারপরে না হলে একটা চিঠি দিয়ে আপনি জানতে চাইবেন। কিন্তু আমার মনে হয় যে এটা হচ্ছে কোভিডের কারণে, কারণ আমাদেরও অন্তত আধা ডজন ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন যেগুলো জানুয়ারি-ফেব্রুয়ারিতে করা হয়েছে, আমরা এখন পর্যন্ত কোনো কিছু শুনি নাই। অবশ্য একটা অ্যাপ্লিকেশন আমরা 3 সপ্তাহের মধ্যে আমরা পেয়ে গেছি, সেটা আপনার কোভিডের ভিতরেই আমরা পেয়ে গেছি, মার্চেই পেয়ে গেছি আমরা। তো সেটা হয়তো খুবই একটা ব্যতিক্রম ধর্মী কেস, কিন্তু ইন জেনারেল আমরা দেখছি যে 6 মাসের বেশি লেগে যাচ্ছে। আচ্ছা কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন? হ্যালো হ্যালো কলার, হ্যালো রাজা ভাই, আমরা কলারটা ড্রপ হয়ে গেছে। আপনি যে কথাটা বলছিলেন যে ওই বিষয়টা নিয়ে একটু যদি কথা বলি, আমাদের ডিজিটাল যেই এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখছি আমাদের ক্লায়েন্টদের কনফিডেন্সটা থাকছে না ডিজিটাল হিয়ারিং এ, সেই ক্ষেত্রে কি করা যাচ্ছে? না, এটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই যে আমরা যখন সিএমআর কেস ম্যানেজমেন্ট রিভিউ করছি টেলিফোনে, গত সপ্তাহে আমার একটা ছিল, সেখানে আমি বারবার করে আমি চেয়েছি যে এটা যেন ফেস টু ফেস হিয়ারিং হয়। জি, জাজ সাহেব প্রথম থেকে ছিলেন অ্যাডামেন্ট, আমার মনে হয় জাজ সাহেব বা আমরা প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান। আমরা চেষ্টা করছি আপনাদেরকে আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন অ্যাসাইলাম, ইমিগ্রেশন এবং ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য, এবং সাথে সাথে আপনাদের যেই কোনো ধরনের ইমিগ্রেশন, ফ্যামিলি, লিটিগেশন সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্ন জবাব দিতে আমরা চেষ্টা করি এই প্রোগ্রামে সাধারণত। এবং আমরাই মনে করি যে আমাদের এই প্রোগ্রাম থেকে আমরা সর্বশেষ আপডেট যেই ইমিগ্রেশন, ফ্যামিলি ল সংক্রান্ত আপডেট থাকে, সেই আপডেটগুলো আমরা সবসময় চেষ্টা করি দেওয়ার জন্য, এবং কোনো অবস্থায় আমরা মিস করি না। যদি 2-1টা মিস থাকে তাহলে সেটা আমরা পরবর্তীকালে আমরা সেই আপডেটগুলো আপনাদের দিয়ে থাকি। এবং আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রাম দীর্ঘদিন থেকেই এনটিভি ইউরোপের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠান কমিউনিটিকে দীর্ঘদিন থেকে যেই আইন বিষয়ক যেই সেবা দিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এনটিভি ইউরোপকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা এই পর্যায়ে আমাদের যে অনেকজন কলার ওয়েটিং করছেন তাদেরকে হারিয়ে ফেলছিল, আমরা আবারও দেখছি যে আমাদের কলারের লাইনে আছেন। আমরা চলে যাচ্ছি সরাসরি কলারদের কাছে। হ্যালো কলার, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি জি, আমরা আছি ভালো। জি আচ্ছা, আমার একটা প্রশ্ন। জি আমার শালি আর কি, আমার শালি বিয়ে ছিল ওই দেশে, ব্রিটিশ সিটিজেন দামান। জি এরপরে ওনার 3টা বাচ্চা দেশে, ওনার জি। লাগে ডাইভোর্স হয়ে সারাসারি ওনার ওয়াইফে এই দেশে আনে নাই, জি ওই দেশেই রয়েছে। এরপরে দেশে গিয়া কি ওনার ওয়াইফের লোকে সারাসারি হয়ে গেছে। এখন ওনার 3টা বাচ্চা, একটা বাচ্চা বয়স 13, এরপরে 10 আর ওটা 7 8 হইব। জি এখন এই 3টা বাচ্চা ইদেশে আনার কোনো প্রশ্ন আসেনি, অথবা আনতে ইলে কি করা লাগবে? ব্রিটিশ পাসপোর্ট বানাইলে দেওয়ার সুযোগ আছে, মানে এই প্রসেসটা আগে দেখ আমি কি করলে এই দেশ বাচ্চাটা আনা যাইব? বাপ এখন উদ্দেশ্য আছে বিশেষ, বাপর লোকের বাচ্চার সম্পর্ক, বাপর কাছে বাচ্চা নাই, তার সম্পর্ক এমনি বাপর লোকে আছে। ভাই আমি আপনাকে কতগুলো প্রশ্ন করি, এগুলো জবাব দেন। জি, জি। আপনি বলছেন যে আপনার যিনি দামান, যিনি ব্রিটিশ, তার আগের ঘরে বাচ্চা আছে 3টা, তাই তো? ওই এক উনি বিয়াই প্রথম বিয়া, বিয়ে করতে আমার শালি দিয়ে। ভাইয়া আপনি আমাকে একটু কথাগুলো বুঝতে দেন। আপনার যিনি দামান উনি ব্রিটিশ, তাই তো? জি ব্রিটিশ। জি জি। ওনার বাংলাদেশে একটা ওয়াইফ আছে, তাই তো? জি এক ওয়াইফ। জি সেই ওয়াইফের ঘরে ওনার 3টে বাচ্চা আছে। জি জি জি। এখন ওনার যে 3টা বাচ্চা, সেই বাচ্চার জন্ম কি হয়েছে উনি ব্রিটিশ হওয়ার আগে না ব্রিটিশ হওয়ার পরে? ব্রিটিশ হওয়ার বাদে হয়েছে জন্ম 3 বাচ্চা। ব্রিটিশ হওয়ার বাদে যদি তাদের জন্ম হয়ে থাকে, ব্রিটিশ হওয়ার পরে জন্ম হয়ে থাকে, তাহলে তো সবকটা বাচ্চাই ব্রিটিশ। সেক্ষেত্রে তারা তাদের পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে। এটা 8 মাস মতো সময় নেবে, 8 মাস পরে তারা পাসপোর্টটা পেয়ে যাবে। এবং তার ওই বাচ্চাদের মায়ের সাথে তো আপনার ওই যে ভদ্রলোক এদেশ থেকে আসেন ব্রিটিশ, তাদের মধ্যে তাদের যে বিয়েটা তো বৈধ বিয়ে, তাই না? বিয়েটা তো বৈধ, ঠিক আছে। বিয়েটা যদি বৈধ হয়ে থাকে আর সন্তানের জন্ম যদি উনি ব্রিটিশ হওয়ার পরে হয়ে থাকে, তবে তার 3টে বাচ্চা ব্রিটিশ, তারা সরাসরি হাই কমিশনে তারা অ্যাপ্লাই করবে পাসপোর্টের জন্য। দর্শক, আপনি আমাদের কি শুনছেন? জি 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 জি। ওই অ্যাপ্লাই যে করবেন, অ্যাপ্লাই করতে হইলে কি কি লাগবে বাচ্চাদের? যেটা লাগবে সেটা হচ্ছে যে এটার জন্য প্রেসক্রাইব ফর্ম আছে, আপনি দেখবেন ওখানে ফর্ম লেখা আছে ব্রিটিশ সিটিজেনশিপ, লেখা আছে ওভারসিজ। যদি কেউ ওভারসিজ থেকে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, 4 পাতা ফর্ম আছে, এই ফর্মটা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করতে হবে। এতে একজন যে তাদেরকে চেনে এরকম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রফেশনাল একজন ব্যক্তি, তার সার্টিফিকেট দেবেন। এবং এই বাচ্চাদের বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে তাদের মা যখন প্রেগনেন্ট ছিল, হসপিটালে ছিল, সেখানকার রেকর্ড দিতে হবে। এবং এই যে বাচ্চার বাবার ব্রিটিশ পাসপোর্টের কপি, তার ন্যাচারালাইজেশনের কপি, এবং তারা যে বাংলাদেশে যে অ্যাড্রেসে থাকে সেই অ্যাড্রেসের প্রুফ অফ অ্যাড্রেসের 3টা প্রুফ মিনিমাম আপনার দেওয়া লাগবে। আর যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে বাচ্চাদের সাথে বাচ্চার বাবার এবং পুরো পরিবারের একসাথে তোলা কিছু ছবি লাগবে। জি জি। কলার, আমরা আমাদের প্রোগ্রাম পক্ষ থেকে আমরা যেটা আপনাকে রিকোয়েস্ট করছি সেটা হচ্ছে যে আপনি আপনার নিজস্ব সলিসিটর লয়ার থাকলে তার সাথে ডিটেলস কথা বলুন, যেহেতু একটা কমপ্লেক্স একটা কেস। সুতরাং শুধুমাত্র আমরা আমাদের প্রোগ্রাম থেকে আমরা আপনাদেরকে একটা ওভারভিউ দিতে পারি, ডিটেলস বলাটা আসলে আমাদের সময় সাপেক্ষ হয়ে ওঠে না। এই জন্য আমরা রিকোয়েস্ট করছি আপনি আপনাদের নিজস্ব সলিসিটরের সাথে আরো ডিটেলস কথা বলেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো হ্যালো ভাইয়া। জি ভাইয়া, আমরা আপনাকে শুনছি, একটু জোরে বলতে হবে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আসলে প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি চিন্তা করছি একটু ডিসকাস করবো আপনাদের সাথে ভাইয়া। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রোগ্রাম দেখার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া জি ভাইয়া, আমার ছেলের বয়স 10 বছর হয়ে গেছে গত ফেব্রুয়ারিতে। আপনার ছেলের বয়স কত হয়েছে ভাইয়া? 10 বছর হয়ে গেছে গত ফেব্রুয়ারিতে। জি জি জি। এখন ওকে ব্রিটিশ পাসপোর্ট পাইছি আমরা।
ভাই আবার একটু শুরু করেন, আপনার প্রশ্নটা আসলে ভেঙে আচ্ছা, ভেঙে আমরা আসছে। যেটা অনুমান করছি, আপনি বলতে চাচ্ছেন যে আপনার ছেলে এদেশে জন্ম হয়েছে। সিটিজেন পাসপোর্ট আমরা পেয়ে গেছি already। জি জি, আমি যেটা বুঝতে পেরেছি, এখন আপনারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন। ইয়েস, আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন এপি ফর্ম দিয়ে। আপনি এবং আপনার ওয়াইফ এবং পরিবারের আর কোনো সদস্য থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। জি জি। আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? জি, এখন ওর ব্রিটিশ পাসপোর্ট হয়ে গেছে, ও সিটিজেন হয়ে গেছে, সেক্ষেত্রে কি আমরা ওর কোনো বেনিফিট ক্লেম করতে পারবো? দেখেন, এখানে জিনিসটা হচ্ছে বাচ্চা কিন্তু তার রাইট আছে একটা বেনিফিট পাওয়ার, কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটা বড় ইস্যু হচ্ছে যে বাচ্চার ওই আলটিমেটলি যে পয়সাটা সে পাচ্ছে, সে পয়সা থেকে বেনিফিটেড কে হবে, এটাই হচ্ছে একটা ইস্যু। আমি জানি যে কোনো কোনো ক্ষেত্রে বাচ্চার বাবা মাকে তারা এমনকি বাড়ি পর্যন্ত তারা পেয়েছে। তো আমার মতে যেটা আপনার করা হবে যে ভবিষ্যতে আপনারা পাবলিক ফান্ড রিকোর্স, আপনাদের কারেন্ট যে ভিসা সেটা কি স্ট্যাটাস আছে? ভাইয়া আপনি আমাদের শুনছেন? জি ভাইয়া, আপনার কারেন্ট কি ভিসা আছে ভাইয়া? আপনি একটু টিভি ভলিউমটা ডাউন করে আমাদের স্টুডিওতে একটু কথা বলেন। জি আমাদের 2.5 বছরের ভিসা নিতে হয়। জি, আমি মনে করি ভাইয়া যেটা আপনার জন্য যেটা সবচেয়ে ভালো হবে, আপনি এই মুহূর্তে আপনি একটা নো রিকোর্স টু পাবলিক ফান্ডের যে রিকোয়ারমেন্ট আছে সেটাকে লিফটিং করার জন্য, সেটাকে লিফট করার জন্য আপনি একটা অ্যাপ্লিকেশন করে দেন। সেক্ষেত্রে যেহেতু আপনার বাচ্চা ব্রিটিশ, বাচ্চা যেহেতু ছোট, এবং এই মুহূর্তে হোম অফিস এই কোভিড-19 পর অনেক নমনীয় হয়েছে, সেক্ষেত্রে যেটা হতে পারে যে আপনাদেরও কন্ডিশনটা লিফট করে দিলে তখন আপনারাও যে কোনো বেনিফিট ক্লেম করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা আশা করছি যে আপনি আমাদের কথা শুনতে পেরেছেন। আর যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে তাহলে আপনি অবশ্যই আপনার নিজস্ব সলিসিটরের সাথে দেখা করবেন, কথা বলে রাজা ভাই, আপনি যেটা বললেন যে নো রিকোর্স টু পাবলিক ফান্ড। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা আপনি যেটা বললেন নমনীয়, ওই নমনীয়টা একটু যদি এক্সপ্লেইন করেন। জি, এটা যেটা হয়েছে আমরা দেখতে পেয়েছি যে কোভিড-19 পরে হোম অফিস এখানে একটা বিরাট ধরনের অনেক ক্যাম্পেইন হয়েছিল এবং ক্রিটিসিজম হয়েছিল। জি এবং এর পরেই এটা নিয়ে হাইকোর্টে একটা কেস হয়েছিল। জি হাইকোর্টে একটা কেস, আমরা কিন্তু এটা নিয়ে জি আমরা করেছি। আলোচনা, আমি একটু জাস্ট একটু রিক্যাপ করার জন্য। আলোচনা করার পরে এবং তখন হোম অফিসের বিরুদ্ধে, হোম অফিসের বিরুদ্ধে একজন জাজ, হাইকোর্ট জাজ, এর সাথে সাথে ক্লিয়ার রুলিং দেয়, এরপরে তাদের যে গাইডেন্সটা এডুকেট নয়, ইনএডুকেট, এবং 1 সপ্তাহ সময় দেয় গাইডেন্সটাকে কারেক্ট করার জন্য। আমরা মনে আছে যে 30 জুনের মধ্যে এই গাইডেন্সটা কারেক্ট করা হয়। এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে হোম অফিস সাধারণত যেখানে ছোট বাচ্চা ইনভলভ, সেখানে তারা কিন্তু ওই কন্ডিশনটাকে লিভ করে দিচ্ছে। এবং আমরা এই পর্যন্ত যে বেশ অনেকগুলো অ্যাপ্লিকেশন করেছি, প্রতিটা অ্যাপ্লিকেশনই কিন্তু আল্লাহর মধ্যে সাকসেসফুল হয়েছে। জি, যদি ছোট বাচ্চা ইনভলভ থাকে। যদি ছোট বাচ্চা না থাকে তাহলে সেক্ষেত্রে যাবে, সেক্ষেত্রে তাদেরকে দেখাতে হবে ওভারঅল সার্কামস্ট্যান্স। ওভারঅল এখন যদি তোমার একটা হিউজ ইনকাম থাকে, জি তুমি যে আয় করছো অনেক বেশি, যেখানে যেমন আমার কাছে এক ভদ্রলোক এসেছিলেন, তাদের কিন্তু বর্তমান যে ইনকামেই তারা কিন্তু এমনিতেই বেনিফিট পায় না। দে হ্যাভ গট মোর দ্যান 32,000-33,000 পাউন্ড ইনকাম, 8,000 পাউন্ড সেভিংস। তারা কিন্তু আজকের দিনেও তারা কিন্তু যদি তাদের যদি নো রিকোর্স পাবলিক ফান্ড এর কোনো কন্ডিশন নাও থাকতো তাহলেও কিন্তু তারা বেনিফিট পেত না এই ইনকামে। জি, তো ফলে যদি তোমার ইনকাম এত হাই হয়, সেভিংস ভেরি হাই হয়, যে তুমি ন্যাচারাল কোর্সে তুমি বেনিফিট পাও না, সেক্ষেত্রে তো তোমার এই অ্যাপ্লিকেশনটা তো ফেল করবে। যেখানে তোমার টেস্ট হচ্ছে যে আমার এমন অবস্থা, যদি আমার এই পাবলিক ফান্ড ক্লেম করার ব্যবস্থা না থাকে তাহলে আমি ডেস্টিটিউট হয়ে যাব। এটা এমন হতে পারে যে আমি বাড়ি ভাড়া দিতে গিয়ে স্ট্রাগল করছি, আমার পয়সা শেষ হয়ে যাচ্ছে, আমার মনে হয় না যে উইদিন আ মান্থ অর টু আমি হয়তো ডেস্টিটিউট হয়ে যাবো, এটা একটা রিজন হতে পারে। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, সেই পর্যন্ত অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের ফ্যামিলি লিটিগেশন, ইমিগ্রেশন, অ্যাসাইলাম সংক্রান্ত প্রশ্ন এবং প্রশ্নের জবাব পাচ্ছেন। পাশাপাশি আমরা চেষ্টা করছি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন সংক্রান্ত, ফ্যামিলি সংক্রান্ত আপডেট আপনাদের দেওয়ার জন্য।
আমরা বিরতির আগে আমরা কিছু কল নিচ্ছিলাম, আমরা আবারও চলে যাব আমাদের কলারের কাছে। আমরা দেখছি যে কোনো কলার লাইনে আছেন। হ্যালো কলার, হ্যালো হ্যালো কলার লাইনে আছেন কে? রেজা ভাই, আমরা কলার একটু ড্রপ করে ফেলেছি, আবারও আমরা আবার ফিরে আসবো। আমরা একটু আমাদের আপডেটটা একটু দিয়ে ফেলি। জি, টোয়েকের ব্যাপারে একটা ভালো ডেভেলপমেন্ট হয়েছে। জি, যেটা আমি জানতে পারছি যে গভর্নমেন্ট, আমরা তো জানি যে টোয়েকে যদি কেউ জি রেজা ভাই একটু ব্রেক দিয়ে আমরা কলারটা একটু নিয়ে নিচ্ছি, কলার ড্রপ হয়ে গিয়েছিল। হ্যালো কলার, কে আছেন লাইনে? হ্যালো, আমার মনে হচ্ছে হ্যালো কলার, আপনি আমাদের শুনছেন? হ্যালো, জি কলার, হ্যালো, আপনি আমাদের শুনছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? একটু জোরে বলতে হবে, আর টিভি ভলিউমটা একটু ডাউন করে নেন ভাইয়া। জি টিভির ভলিউম ডাউন করে দিচ্ছি ভাই। জি জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে স্টেশনের কাছে, আমি অ্যাপেলার একটি একটা অ্যাপ্লিকেশন করছিলাম, জি বুঝছেন? তো আমার কার্ডের সব পাইছে, সব পাই দিয়েছি প্রায় 3-4 মাস আগে। তো যে সময় ফিঙ্গারপ্রিন্ট দেওয়াই জানি, ওই সময় আমার পাসপোর্টটা তারা রাখছিল অফিসে, আমার বাচ্চাদের আমার, বুঝলেন? তারা কোনো পাসপোর্ট রিটার্ন দিছে না ফাটাইয়া। জি তাই আমি তো কন্ট্যাক্ট করছি, ইমেল করছি হোম অফিসও, বাট তারা এখনো মানে আমার এখানে কিছু জানান না। বাট বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেট আছে বা অন্যান্য খাল সার্টিফিকেট আছে সবকিছু ফাটাই চাইছে। আর হোম অফিসের যে ফি আছে না, যে আমার বাচ্চাদের তারা কোনো ফি মানে চার্জ করছে না, ফি হইবার দিছে। খালি আমারই তারা বলছে হোম অফিসে যে 1033 পাউন্ড যেটা আছে না, ও ফিটা আমি দেওয়া লাগে, বাট এই ফিও আমার কাছ থেকে তারা নিচ্ছে না। তখন আমি কিতা করতে পারি? ভাই, আপনি প্রথমে ওদেরকে চিঠি লিখে জব না দিলে ওদের একটা কমপ্লেন হাব আছে, সে কমপ্লেন হবে আপনি চিঠি লিখেন, চিঠি লিখলে আপনি 2 উইক্সের মধ্যে ইনশাল্লাহ কোনো না কোনো রেসপন্স পেয়ে যাবেন। মনে রাখবেন কমপ্লেন হাব, এটা লিখে আপনি এটা হোম অফিসের করিডোর অ্যাড্রেসে পাঠালেই চলবে। কমপ্লেন করা, তাদের একটা কমপ্লেন করার একটা ডিপার্টমেন্ট আছে, কমপ্লেন হাব, HUB, কমপ্লেন লিখে হাব দিয়ে আপনি ওদের করিডোর অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা আপনাকে সাজেস্ট করব যে আপনি আপনার লয়ারকে অবশ্যই জানাবেন ব্যাপারটা, যদি উনি অলরেডি আপনাকে ইনফর্ম না করেন যে এরকম কমপ্লেইন হাব আছে, সে হাবে আপনি চিঠি লিখলে, ইমেল করলে তার অবশ্যই আপনাকে রেসপন্স করবে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আপনার প্রশ্নটা করুন। জি আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন ভাইয়া। আমার এক বাইক না তান ওয়াইফ রে আনতা বাংলাদেশ থাকিয়া। জি। তান দুইটা জব আছিল, একটা জব আছিল আপনার মেইনলি হাই স্কেল বেতন পাইতা, ট্যাক্সি বেস অপারেটিং কাম আছিল তার, আর আরেকটা অনলাইন সফর মাঝে আপনার পার্ট টাইম জব আছিল। জি। দুইটা মিলাইয়া প্রায় 20,000 পাউন্ডের জব আছিল তার। তখন মেইন জব যেটা ট্যাক্সি বেস, এটা গত মার্চ মাসও আপনার লকডাউনের কারণে তার জব অফ হয়ে গেছে গিয়া, আর কাম শুরু করছিল মাত্র 4 মাস হয়েছে, পুরা 6 মাস কমপ্লিট করতে পারছিল না। এখন যেখানে আপনার পার্ট টাইম জব আছিল, ও জায়গাতে আপনার তার মার্চ মাস থাকি তারা আবার ফুল টাইম জব দিলেছেন, তারা একটু বিজি হয়, তারা ফুল টাইম জব দিলেছেন, দিলেও হয় তার ইকানো হয়েছে আপনার মাত্র 3 মাসের জব। ওখন তাই দুইটা মিলাইয়া কিতা এপ্লাই করতে পারবানি। আর এদিকে তার ওয়াইফে আপনার মেডিকেল করাইলিছিল, জুন মাসও বাংলাদেশও আপনার মেডিকেল সেন্টার খুলছিল, মনে করছিল অ্যাপ্লিকেশন করে নিতে পারবা। তখন যদি না করতে পারেন মেডিকেলের টাইম যাইব কি আপনার ডিসেম্বরও। মেডিকেলের টাইম থাকতে কতদিন আগে অ্যাপ্লিকেশন করা লাগবো, বা ইংলিশ সার্টিফিকেটর কতদিন টাইম থাকতে অ্যাপ্লিকেশন করা লাগবে, দুইটা জিনিস ক্লিয়ারলি আমি জানতে চাই আর কি। ঠিক কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেজা ভাই, আমার মনে হয় ওনার সাথে সাথে এরকম প্রশ্ন অনেকেরই আছে, আপনি যদি একটু ডিটেইলস একটু বলেন। এর আগে কিন্তু গভর্নমেন্টের কোভিড-19 এর জন্য যে পলিসি আমরা কিন্তু বলেছি, জি, এবং আনফরচুনেটলি উনি কিন্তু কোনো পলিসির মধ্যে উনি কিন্তু পড়ছেন না। জি। কারণ যেটা তারা বলেছিল যে যদি কোভিডের কারণে কারোর কেউ যদি জব এফেক্ট হয়, চলে যায়, জি, ফার্লোতে গেলে ফার্লোর ইনকামটাকে তারা ফুল ইনকাম হিসেবে দেখবে। উনি কিন্তু ফার্লো তো নাই। জি। সেকেন্ডলি তারা বলেছিল যে যদি তার জব না থাকে তাহলে সেক্ষেত্রে তারা মার্চ থেকে পিছের 6 মাস দেখবে। সেখানেও কিন্তু ওনার পিছিয়ে 6 মাস কিন্তু ছিল না। জি। তো সেক্ষেত্রে ওনার এখন যে নতুন যে জব যেখান থেকে উনি কাজ শুরু করেছেন সেটাই হবে ওনার মেন ইনকাম। তো সেক্ষেত্রে উনি ওনাকে 6 মাস
যখন থেকে তার 6 মাস, তখন থেকে তার 6 মাস পর থেকে অ্যাপ্লাই করতে হবে। জি তিনি বড় জোর তিনি লিখে যদি তাদের কাছে কোনো কম্প্যাশনের গ্রাউন্ডে কোনো কিছু পেতে পারেন, উনি লিখতে পারেন। জি যেহেতু গভর্নমেন্টের ক্লিয়ার পলিসি আছে, তারা হয়তো এটা নাও নিতে পারে। আর ওনার যদি মেডিকেল টেস্টের কথা থাকে, আমি জানি না কেন উনি বলছেন এটা 6 মাস ভ্যালিড থাকবে, যদি তাই হয়ে থাকে তো উনি আরেকটা মেডিকেল টেস্ট উনি করিয়ে নিতে পারেন। জি এটা এমন কোনো বড় কোনো ব্যাপার না। জি আর ইংলিশ টেস্টও তো বোধহয় মিনিমাম 2 বছর ভ্যালিড থাকে। রাজু ভাই, একটা পলিসি যেটা আসছে যে ইংলিশ টেস্টের এক্সামিনেশনের বিষয়টা, এটা কি ডাইরেক্টলি কোনো না, এক্সামিনেশন স্লিম- আছে যে বা স্লিম এরকম ইংলিশ একটা যে টেস্টের কথাটা? কোনো ডাইরেক্ট কোনো এক্সামশনে আর এখন তো প্রশ্নই উঠবে না, জি। কারণ এখন তো সবই স্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাই এর আগে তারা যেটা যারা বলেছে যে সেক্ষেত্রে উইদাউট ইংলিশ টেস্ট জি তুমি অ্যাপ্লাই করতে পারো। জি। কিন্তু আমরা যেটা বারবার করে বলেছিলাম যে অ্যাপ্লিকেশন করার ইচ্ছা না, তুমি এক্সামটেড হয়ে গেলে, নো, দেখা গেল তোমার অ্যাপ্লিকেশন হোল্ড করে রাখলো 3 মাস, 4 মাস, 5 মাস, বাই দিস টাইম ওরা কি পলিসি যে এই কোভিডের কারণে যেমন বাংলাদেশের টেস্ট সব সেন্টার সব বন্ধ ছিল বা অন্যান্য এক্সামে অ্যাটেন্ড করতে পারে নাই, সে এখন অ্যাপ্লাই করলো উইদাউট ইংলিশ টেস্ট, সেই ক্ষেত্রে তারা কি ইংলিশ টেস্ট ছাড়া রেজাল্ট দিবে নাকি এটাকে হোল্ড করে রাখবে? আমার যতদূর ধারণা তারা কিন্তু কিছু বলে, তারা বলেছে তুমি ইংলিশ টেস্ট ছাড়াই তুমি অ্যাপ্লাই করতে পারো। জি কিন্তু আমরা জানি যে কোনো অ্যাপ্লিকেশন তার এই Requirement. 12 উইকস তারা এমনিতেই নাই। জি তো এখন যেহেতু আবার টেস্ট হচ্ছে, এটা ভেরি লাইকলি যে তারা বলবে যে এখন যেহেতু টেস্টটা হয়েছে, তোমার অন্য সব ডকুমেন্টগুলো আমরা দেখলাম, জি তুমি একটা টেস্ট করে আমাদেরকে ধরো দিন মান্থ একটু আমাদেরকে পাঠাও। জি তো যদিও তাদের পলিসি বলেছে যে ইউ ক্যান অ্যাপ্লাই উইদাউট এ টেস্ট, জি কারণ এটা তো তারা বলেছে ধরে নিয়েছে যদি এটা কোভিডটা 2 বছর ধরে চলে। কোভিড যদি কন্টিনিউ করে, তো এখন তো আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই তোমার ইংলিশ টেস্টগুলো খুলে গেছে, এবং এমনকি আমার অ্যাপ্লিকেন্ট বাংলাদেশেই গত 7ই আগস্ট তারা টেস্ট দিল। টেস্ট দিয়েছে। জি প্যারালালি আরেকটা কোশ্চেন রেজা ভাই, যে আমাদের আগে যেই কলার ছিলেন তার কথার ওরকম একটা বিষয়, যে কোনো ভদ্রলোক ধরেন সে নভেম্বর থেকে সে তার ফান্ড মেনটেনেন্সটা কন্টিনিউ করলো, কিন্তু মার্চে এসে যেহেতু ফার্লোতে সে পড়ে গেল, তাহলে ফার্লোর কারণে তো তার ইয়েটা কমে গেল, রিডিউস হয়ে গেল, সেই তারা বলছে ফার্লোর কারণে কারো যদি স্যালারি রিডিউসড হয়, তারা মূল স্যালারিটাকেই তার ফুল ইনকাম ফুল গেম ধরে নেবে। কিন্তু এই যে আমরা যার কথা বলছি, সাপোজ তার তো নভেম্বর থেকে সে দেখাচ্ছে ফার্লোর এখানে কমে গেছে, এখন আবার এসে সে অগাস্টে আবার একটু সে ফুল পেমেন্টই পাচ্ছে, তো সব মিলাই কি আপনার কি মনে হচ্ছে যে এই ধরনের একজন অ্যাপ্লিকেন্ট কি সে কি সিকিউর অবস্থা আছে, নাকি তাকে আবার 6 মাস ব্যাকে যাবে? আবার তাকে যেটা বললাম, তাদের যেহেতু তাদের কনসেশন হচ্ছে এই জি হয় মার্চ থেকে লাস্ট 6 মান্থস, জি অথবা ফার্লো কাউন্ট সহ 6 মান্থস, ফার্লো কাউন্ট সামনের দিকে 6 মান্থ। জি অথবা এমন হতে পারে যদি তোমার আগে না, যেটা হতে পারে তুমি ফার্লো প্লাস আগের 3 মাস। জি এই সব মিলাই তো একটা ব্যালেন্স অবস্থায় মনে হচ্ছে, কিন্তু আমাদের যে কলার ছিলেন ওনার তো পিছনে ছিলেন না না, কিছু, উনি কিন্তু ফার্লোতে ছিলেন না, ফিল্ডে ছিলেন না, উনি কিন্তু ওনার জবটা চলে গেছে ফলে ন্যাচারালি পার্ট টাইমটা হচ্ছে ফুল টাইম এসেছে। জি জি আমরা প্রিয় দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার কাছে। আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? আপনার প্রশ্নটা করুন। জি আমরা ভালো আছি, আপনারা সব ভালো আছেন? জি আমরা ভালো ভাইয়া। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে গত 1.5 বছর আগে আমার বোন এসেছিলেন গ্লাসগোতে মাস্টার্স করার জন্য। জি মাস্টার্স করার পরে সে চলে গেছেন দেশে, এখন ওই ইউনিভার্সিটিতে আবার ডক্টরেট করার জন্য সে আসবে আগামী বছর। জি জি আমার প্রশ্ন হচ্ছে যে ডক্টরেট করার জন্য তো 4 থেকে 5 বছর সময় লাগবে, তো ওই সময়ের পরে আর কি বাধ্যতামূলক যেতে হবে দেশে ফিরে, নাকি কোনো সিস্টেম করে সেইখানে আরো পড়াশোনা করতে পারবে, থাকতে পারবে? জি ভাইয়া, যেটা আছে আপনার ভগ্নির জন্য সুখবর এই যে উনি যদি পিএইচডি কমপ্লিট করতে পারেন, তবে উনি 3 বছরের ফ্রি ওয়ার্ক পারমিট পাবেন, আর এক্সট্রা 3 ইয়ার্স সেটা আরো 3 বছর পাবেন। অর্থাৎ পিএইচডি করার পরে উনি 3 বছর এদেশে যে কোনো কাজ করার রাইট পাবেন, 3 ইয়ার্স। আচ্ছা আচ্ছা, ওই 3 বছর পরে 3 বছর পরে সব মিলায় যদি ওনার 10 বছর হয় তাহলে উনি সেটেলমেন্টে যেতে পারবেন। 3 বছরের ভিতরে যদি উনি ওখান থেকে ওয়ার্ক পারমিটে যেতে পারেন, সেই ওয়ার্ক পারমিট তাকে 10 ইয়ারে নিয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে উনি যদি 3 বছর হন, এবং যেহেতু আপনার বোন আমি ধরে নিচ্ছি উনি নিশ্চয়ই খুব মেধাবী, সে কারণে তাকে গ্লাসগো থেকে তাকে পিএইচডি করার অফার দিয়েছে। এমনও হতে পারে উনি পিএইচডি কমপ্লিট করার পরে যখন ওনার 3 ইয়ার্স ফ্রি ওয়ার্ক পারমিট থাকবে, ওই সময়টাতে ওই পোস্ট স্টাডি ওয়ার্কের সময় উনি অবশ্যই কোনো ভালো জবে উনি চলে যেতে পারবেন, এবং সেই জব দিয়েই উনি কিন্তু হয়তো ওনার 10 ইয়ার্স এদেশে হয়ে যাবে।
আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ, সবাই ভালো থাকেন আপনারা। জি, ধন্যবাদ কলার আমাদের প্রোগ্রাম নিয়মিত দেখার জন্য, এবং আপনার মাধ্যমে আপনাদের অন্যান্য কলাররা যারা আমাদের প্রোগ্রাম রেগুলার দেখেন তাদের সবাইকে এনটিভি ইউরোপের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রাজা ভাই, প্রাসঙ্গিক যে এই প্রশ্নটা আপনি বললেন যে পিএইচডি বিষয়ে 3 বছর পাচ্ছে, তাহলে এটা তো ডেফিনেটলি একটা গুড নিউজ। এবং আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে গভর্নমেন্ট কেন একটু ফ্লেক্সিবল হলো এই বিষয়টাতে? এই সিস্টেমটাই আমরা দেখেছি যে কানাডা অস্ট্রেলিয়াতে আছে। জি, কানাডা অস্ট্রেলিয়াতে তুমি যদি একটা মাস্টার্স করো 2 বছর 3 বছর পড়ো, ওরা তোমাকে কাজ দেয়। কিন্তু ওখানে তো আরেকটা বিষয় আছে রাজা ভাই, কাজ করার পরে কিন্তু অটোমেটিক্যালি সে লিগ্যাল হওয়ার, সেটেল হওয়ার একটা অপশন করে দেয়। যেটা ধরো সেভাবে তারা কি করে, অলওয়েজ তারা স্কিল লোক তারা কিন্তু হান্ট করে নিচ্ছেন। জি, নিজের দেশে শেষে ট্রেন আপ করছে, নিজের দেশে তারা জব করছে। কিন্তু আমাদের যেটা হয়েছিল, আমাদের পিএসডব্লিউটা কেন ফেল করলো? জি, আমাদের পিএসডব্লিউ ফেল করলো যে আমাদের এদের কোনো কন্ট্রোল না থাকার কারণে যে ছেলে 5 বছর 6 বছর দেশে থেকে একটা সার্টিফিকেট কোর্স করে যাচ্ছে, মিনিংলেস কোর্স করে যাচ্ছে, হঠাৎ করে সে একটা টপ আপ মাস্টার্স করে পিএসডব্লিউতে গেল। জি, সেটাতেই ছিল তাদের প্রবলেম। এখন যেহেতু তারা প্রথম থেকেই বেছে নিচ্ছে, কারণ প্রথম থেকেই তুমি যে আসছো, তারা বলে দিয়েছে যে 2020 সেপ্টেম্বরের পরের কোহর্ট, জি, তার মানে এক্সিস্টিং কোন স্টুডেন্ট কিন্তু এটাতে বেনিফিট হচ্ছে না। জি, যারা আসছে তারা বেনিফিট হবে, ফলে তারা প্রথম থেকেই কিন্তু তারা কোয়ালিফাইড লোকই তারা কিন্তু এদেশে ইন করাচ্ছে। জি, এবং সেই হিসেবে এটা অবশ্যই এই দেশের জন্য একটা বেনিফিট। কারণ তুমি যে দেশে 10,000 গ্রাজুয়েট যদি দেশে থাকে এবং গভর্নমেন্টের পরে, কারণ তারা তো কোনো বেনিফিট ক্লেম করতে পারছে না, তারা নিজেদের কে ফাইন্যান্স করতে হবে, সেখান থেকে তারা যদি জব পেতে পারে সেভাবে তারা হবে। এবং অবশ্যই যদি কেউ এদেশে এসে 3 বছর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে 35,000 50,000 পাউন্ড যে লোক খরচ করবে, সে নিশ্চয়ই এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে থালা বসে মাজার জন্য আসবে না। ধন্যবাদ রাজা ভাই। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আপনার প্রশ্নটা করুন। হ্যাঁ, আমরা ভালো আছি। আপনারা কি ভালো আছেন ভাইয়া? জি, আমরা আছি ভালো। জি, তো আমার দুটো প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে কি, আমার হাজবেন্ড ইউরোপিয়ান ন্যাশনালিটি, তো আমি আমার আম্মাকে দেশে আনতে চাইতেছি। তো আমার আম্মাকে কি দেশে আনতে পারবো? আমার হাজবেন্ড 24 আওয়ার কাজ করে, কোন সপ্তাহে 25 ঘন্টা করে, কোন সপ্তাহে 30 ঘন্টাও করে। আপনি কি ডিপেন্ডেন্ট আপু? হ্যাঁ হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের ডিপেন্ডেন্ট। আপনি কি করেন? আমি হাউসওয়াইফ। জি, ধন্যবাদ রাজা ভাই। আপনার যেটা হবে যেহেতু আপনার হাজবেন্ড যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক, ওনাকে আনতে হবে। আপনার আম্মাকে যদি আনতে চান, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার বা ডিরেক্ট ফ্যামিলি মেম্বার এরকম একটা ইস্যুতে আনতে হবে। তো সেখানে সবচেয়ে বড় ইস্যুটা হবে আপনার মা আপনার হাজব্যান্ডের পরে ফাইন্যান্সিয়ালি কতটা ডিপেন্ডেন্ট, এবং সেখানকে আপনাকে প্রুফ দেখাতে হবে যে উনি ওনাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে, এবং যে সাপোর্টটা করে সেটা দিয়ে তার এসেনশিয়াল নিড মিট আপ করে। অর্থাৎ যে পয়সাটা উনি পান সে পয়সাটা তার যে জরুরি প্রয়োজনে এটা ব্যবহৃত হয়। সেক্ষেত্রে তারা মানি রিসিট দেখবে এবং মানিটা কীভাবে স্পেন্ড হয়েছে শুধুমাত্র পয়সাটা দিলে হবে না, প্রশ্ন হচ্ছে যে পয়সাটা কি জন্য দেওয়া হচ্ছে, এবং সেটা আপনাকে প্রমাণ করতে হবে যে পয়সাটা তার এসেনশিয়াল নিড, তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর এটা মিট আপ করে। এটা আপনাকে দেখাতে হবে। এটা দেখায় আপনি অ্যাপ্লাই করেন, এবং আমি বলবো 31শে ডিসেম্বরের আগে আপনি অ্যাপ্লাই করে দেন। হ্যাঁ, আর আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমার আব্বু দেশে আছেন, উনি পেনশনার, অনেক বছর আগে কাজ করেছিলেন, হয়তো কোনো কারণবশত হয় নাই। এক্ষেত্রে কি আমার হাজবেন্ডের যে কাজ করবো এটাতে কি উনি এফেক্ট করবে কিনা? সরি, আমি ঠিক প্রশ্ন বুঝলাম না। আপনার আব্বা? হ্যাঁ, আমার আব্বা ওই দেশে আছেন। আপনার আব্বা কি ব্রিটিশ? হ্যাঁ, ব্রিটিশ। আচ্ছা, তো এখন আপনার আব্বা যদি এদেশে ব্রিটিশ হন, তো সেটার সাথে আপনার হাজবেন্ডের কি সম্পর্ক? আমি বললাম না। মানে বলছেন না, ওইটাই আমি জানতে চাইতেছি যে কোনো সমস্যা হবে কিনা। না, আপনার সেক্ষেত্রে আপনার আম্মাকে তো ডিক্লেয়ার করতেই হবে যে আমার ইংল্যান্ডে আমার হাজবেন্ড থাকে, এবং তাকে তো উনি আনবেন এখানে ইউরোপিয়ান যে রেগুলেশন আছে 2016, সেই রেগুলেশন অনুযায়ী তাকে আনবে। তাকে তো উনি ইমিগ্রেশনের রুলের আন্ডারে কিন্তু আনছেন না। এই জন্য ওনাকে কোনো
ওরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই যে এত টাকা থাকতে হবে বা এত ইনকাম হতে হবে, এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। শুধুমাত্র সম্পর্ক এবং ডিপেন্ডেন্সি প্রুভ করতে হবে। আমি যেভাবে বললাম যে ওই এসেনশিয়াল নিড, এটা কিন্তু মনে রাখবেন, শুধুমাত্র মানি রিসিট দিলেই হবে না। তারা জানতে চাইবে এই মানিটা দিয়ে, এই পয়সাটা দিয়ে আপনার মায়ের কি কি খরচ পূরণ করা হয়। যেমন যদি সেটাকে বাড়ি ভাড়া দেওয়া হয়, তাহলে বাড়ি ভাড়া রিসিট এবং প্রমাণ করতে হবে ওই রিসিট, ওই বাড়ি ভাড়াটা এই পয়সা থেকে দেওয়া হয়েছে। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা থ্যাংক ইউ ভাইয়া, অনেক উপকৃত হয়েছে আপনার কথাগুলো দিয়ে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানে আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক জনপ্রিয় আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত প্রশ্ন জবাব এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের আপডেট আপনারা পেয়েছেন। এই আপডেট নিয়ে আছেন আপনাদের এই প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি JK সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আমরা যে কথাটা আবারও বলছিলাম, আমাদের আজকের অতিথি উনি অলরেডি আপনাদেরকে বলেছেন যে আজকে একটি ঐতিহাসিক দিন। বিভিন্ন কারণে 15ই আগস্ট ভারত উপমহাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিবস এবং ভারত উপমহাদেশের বিভাগের পিছনে একটা 15ই আগস্ট উল্লেখযোগ্যভাবে আমরা সবাই জানি লিখিত আছে। পাশাপাশি বাংলাদেশের ইতিহাসও একটি ঐতিহাসিক যে ঘটনা ঘটেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন এই দিনে। আমরা এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা এই যারা নিহত হয়েছেন তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন ধরনের আপডেট দিচ্ছিলাম আপনাদের সাম্প্রতিক সময়ের। আরো কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়ে গেছে, আমরা একটু চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। রাজা ভাই, আমরা সংক্ষেপে একটু আপডেটগুলো একটু দিয়ে জি, এটা অনেকের জন্য ভালো সংবাদ। আমরা দেখেছি যে অনেকেই টোয়েকের কেসে যারা জুডিশিয়াল রিভিউ করে কোর্টে ব্যাপারে যাওয়ার পরে সেখান থেকে একটা কনসেন্ট অর্ডারের মাধ্যমে কেসগুলিকে ফিরিয়ে আনা হয়। বলা হয় যে তারা হিউম্যান রাইটস একটা অ্যাপ্লিকেশন করলে, হোম অফিস তাদের কেসটা রিফিউজ করলে তারা ফার্স্ট ইয়ারে যাবে। ফার্স্ট ইয়ারে গিয়ে তারা যদি হিউম্যান রাইটসের কেসে তারা যদি টোয়েকটা উঠিয়েতে পারে, টোয়েকের অভিযোগটা তারা যদি নাকচ করে দিয়ে আসতে পারে, সেটাকে যদি তারা ডিসমিস করতে পারে, সেক্ষেত্রে তারা হয়তো একটা ভিসা পেতে পারে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম যে এটা হোম অফিস কি করছিল, তারা 60 দিনের একটা ভিসা দিচ্ছিল। এবং সেক্ষেত্রে এতদিনের পরিশ্রম করার পরে 60 দিনের ভিসা, তো সম্প্রতিকালে হোম অফিস তারা মেনে নিয়েছে যে এখন থেকে তারা 2.5 বছরের ভিসা দেবে। নরমালি হিউম্যান রাইটস যে গ্রাউন্ডে যে ভিসাটা হয় 2.5 ইয়ার্সের ভিসা, এটা আমি মনে করি অবশ্যই একটা ভালো। কারণ তোমাকে যদি 60 দিনের ভিসা দেয়, 60 দিনের ভিতরে কলেজ পাস করা, যেমন আমাদের যে সেই বিখ্যাত কেস কাদির এবং সেখানেও কিন্তু মাত্র তারা 60 ডেজ, যেখান থেকে 60 ডেজ শুরু হলো। তো এটার ক্ষেত্রে যে 30 মাসের ভিসাটা আমি বলবো এটা অবশ্যই একটা বড় অ্যাচিভমেন্ট। কারণ 30 মাসের ভিতরে যিনি অ্যাপ্লিকেন্ট তিনি নিজেকে গুছিয়ে নিতে পারবেন এবং যদি তার 10 বছর পূর্ণ হয় এবং তার যদি কোথাও কোনো গ্যাপ না থেকে থাকে, তবে এটাও কিন্তু তাকে হেল্প করছে তার লং রেসিডেন্স অ্যাপ্লিকেশন করতে। প্লাস পরবর্তীকালে যে 2.5 বছরের সময় থাকলে তার যদি স্টুডেন্টের ওই যেটা আমরাকে বলি তার যে ক্যাপের বাইরে থাকলে সে কিন্তু আবার স্টুডেন্ট হিসেবে কিন্তু ব্যাক করতে পারছে। জি, আমি বলবো এটা একটা গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। জি, ধন্যবাদ আপনাকে। যে বিষয়টা আসছে যে আমরা যে দেখছি যে টোয়েকের যে ইস্যুটা শুরু হয়েছে সেটা হচ্ছে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে 2009-10 বা ওই আমল থেকেই শুরু হয়েছে। তো বেশিরভাগ যারাই এই ধরনের আমাদের ক্লায়েন্ট যারা আছেন তারা বেশিরভাগই অলমোস্ট 10 ইয়ার্স ফুলফিল করার মতো একটা অবস্থায় আছেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, যদিও যে বললাম কারো যদি আগে কোনো ব্রেক না হয়ে থাকে তাহলে তো তার যদি কারো ব্রেক হয়ে থাকে, ব্রেক হওয়ার পরে যদি কেউ ভিসা পেয়ে থাকে, তুমি জানো যে তোমার ব্রেকটা তার আগে 28 দিন, পরবর্তীকালে 14 দিনের একটা ব্রেক তারা অ্যালাউ করতো। কারণ যদি কোনো কারণে বেশি দিনের ব্রেক হয়ে থাকবে আরও আগে, তাহলে তো সে এই 10 বছরের ফায়দাটা সে পাচ্ছে না। কিন্তু এখন যেটা হবে, নতুন করে যদি 2.5 বছরের ভিসাটা পায়, এটা তো তার জন্য যতটুকু গ্যাপ আছে সেই গ্যাপ সে তো আবার নতুন করে আরো তো মানে যেটাকে বলি টপ আপ
করতে পারছে জি, তার ভিসাটা, জি। তাই না? এবং সে 2.5 বছর থেকে যদি তার ক্যাপিং এর মধ্যে সে না পড়ে, জি, সে হয়তো মাস্টার সে হয়তো কোনো একটা কোর্স করে আবার সে 10 ইয়ার্সটা গ্যাপ ফিল আপ করতে ওয়ার্ক পারমিটে গিয়ে তার জন্য একটা অনেক ডেফিনেটলি একটা নিউ ডেভেলপমেন্ট এবং অবশ্যই পজিটিভ। আমরা একটা কল নিয়ে নিচ্ছি, আমরা চলে আছি আমাদের কলারের কাছে। আমাদের কে কলার? হ্যালো, লাইনে আছেন কলার, আপনি আমাদের শুনছেন? হ্যালো কলার, হ্যালো। হ্যালো, জি ভাইয়া, আপনি একটু জোরে একটু বলুন, আমরা শুনছি, আর সংক্ষেপে একটু আপনার প্রশ্নটা করুন। হ্যালো, শুনছেন নি ভাই? জি 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 শুনছি, বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন, আমরা Hello? শুনছি ভাইয়া। আচ্ছা, আমি আমার লিফটুর মেন আছে, সো আমি বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করব, কি কি লাগবে ভাই প্লিজ বলুন যদি। না ভাইয়া, আপনি আমাকে বলেন, আপনি লিভ টু রিমেন আসছে, তো আপনাকে তারা বায়োমেট্রিক কার্ড দেয়নি কেন? আপনার কি না না, আমি ভিসাটা তো আপনার বহুত পাসপোর্টে? পুরানা ভাই, আমি ব্রিটিশ পাসপোর্ট করি না, আমি তো সেটেলমেন্ট দেশে। জি, আপনার সেটেলমেন্ট কি 10 ইয়ার্স এক্সপায়ার হয়ে গেছে আপনার যে সেটেলমেন্ট? না না না, ঠিক না, আমার তো লং রেসিডেন্ট। ভাইয়া, আপনার ভিসাটা কি আপনার পাসপোর্টে দেওয়া নাকি কার্ডে দেওয়া? আমার পাসপোর্টে দেওয়া। জি, তাহলে যেটা আপনাকে করতে হবে, এবং আপনার কি ইনডেফিনিট লিভ টু রিমেন আছে নাকি কি জি আছে? জি 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 জি, আপনাকে জি। যেটা করতে হবে, আপনি একটা যেটা আপনি করবেন NTL ফর্মে আপনি অ্যাপ্লাই করবেন, নো টাইম লিমিট ফর্মে অ্যাপ্লাই করবেন। এখান থেকে 3 থেকে 6 মাস টাইম নেবে। আচ্ছা, কি কি লাগবে ভাই আমার? এখানে শুধু আপনার পাসপোর্ট, আপনি ফর্মটা ফিল আপ করেন, এটা বোধহয় এখন আপনি অনলাইনে করতে পারবেন। আপনার পাসপোর্ট জি। লাগবে, আর তারা হয়তো আপনার এই যে দেশে আপনি রেসিডেন্ট আছেন তার হয়তো কিছু প্রুফ লাগবে। এটাতে তেমন করে আপনি যদি কাজ করেন, কাজের কথা জানতে চাইবে। এখন তো আপনি জানেন যে হোম অফিসে যে কোনো অ্যাপ্লিকেশন করলে অনেক এক্সট্রা ইনফরমেশন চায়, যেটা হয়তো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জরুরি নয়, তবু তারা চায়। তারপরে এটা হয়তো আপনি কাজ করেন কিনা, ফ্যামিলি আছে কিনা, ম্যারিড আছেন কিনা, এরকম বিভিন্ন ইনফরমেশন চাইবে। আর যেটা হবে, ওই অ্যাপ্লিকেশন করার পরে ওরা একটা চেক লিস্ট অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, সেখানে আপনাকে বলে দেবে কি কি ডকুমেন্ট লাগবে। যেটা আপনার ক্ষেত্রে যেটা মূল ডকুমেন্ট হচ্ছে আপনার পাসপোর্ট, আর আপনি এই দেশে আসেন, থাকছেন, তার প্রমাণ, জি এই আর কি। ঠিক আছে? জি। এটাতে কিন্তু আপনার ফি লাগে ভাইয়া। হ্যাঁ, কি লাগবে না? জি, এটা ফি লাগবে। কত লাগবে ভাই? আমি আপনাকে একটু যদি বলতে পারি, আমার কাছে আছে লেখা, একটু ধৈর্য ধরতে হবে। রাজবাগ, প্রাসঙ্গিক যে প্রশ্নটা আমি আপনার সাথে সাথে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখন তো তার পাসপোর্টে আর আপনার ভিসা দিচ্ছেন না এইভাবে, উনি হচ্ছেন আগে, তো উনি যেহেতু আগে অ্যাপ্লাই, এই প্রসেসটা লাস্ট কবে পর্যন্ত স্টপ করে দিয়েছে? এরা এটা বেশ, আমি বলবো প্রায় 2 বছর তো হবে। 2 বছরের পর 2-3 বছর থেকে। হবে, এখন তো আর তারা পাসপোর্টে দিচ্ছেন না, এখন তো কার্ড এখন সবই দেবে। ওনার যেটা হবে, এখানে কিন্তু দুটোই আছে অ্যাপ্লিকেশন। ভাই আমি পেয়েছি, আরো পুরাতন, সরি, এটা আমরা যেটা করতে পারি, আমরা কল কন্টিনিউ করে প্রোগ্রামের এক ফাঁকে আমরা ওনাকে, আচ্ছা আমি একটা বুঝে পেয়েছি, প্রোগ্রামের ফাঁকে আমরা আপনার ফিটা জানিয়ে দিচ্ছি। পেয়ে গেছেন আপনি? আমি পেয়ে গেছি, জি। এটা NTL এর ফি হচ্ছে, NTL এর ফি হচ্ছে আপনার এটা TOC, ট্রান্সফার অফ কন্ডিশন, NTL, এটা আপনার 229 এর মতো লাগবে। আচ্ছা ভাই, শুনলেন আমার প্রশ্নটা শেষ হয় নাই? জি ভাইয়া। যে আমি যে অ্যাড্রেসে ছিলাম আমার ওয়াইফের সাথে, বুঝছেন, জি আমি ডিফারেন্ট জায়গায় থাকি, তো ওখানে অ্যাড্রেস দিলে কি আমার হবে? ভাইয়া, আপনি আপনার ওয়াইফের সাথে আসেন কি না আসেন এটা তো ইস্যু না। ইস্যু হচ্ছে আপনার কোন অ্যাড্রেসে তারা আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে, এক। আর সেকেন্ডলি, তারা যদি জানতে চায়, দেখেন এখানে হোম অফিস আপনার কাছে অনেক ইনফরমেশনই জানতে চায়। যেমন ধরেন, যেটা হয়তো যে বললাম আমরা, আপনার কাজের সাথে হয়তো গুরুত্বপূর্ণ না, তবু তারা বলবে আপনি ম্যারিড কিনা। এখন আপনি বলবেন আমার NTL অ্যাপ্লিকেশনের সাথে আমি ম্যারিড কিনা, এটা তোমার জানার কি দরকার, কিন্তু হোম অফিস জানতে চাইবে। তাদের কাজই হচ্ছে আমাদের জনগণ সম্পর্কে প্রচুর
ইনফরমেশন কালেক্ট করা কেন করে আমি জানি না, বাট হোম অফিস প্রচুর ইনফরমেশন কালেক্ট করে গ্যাদার করে রেখে দেয়। এবং তুমি নিশ্চয়ই জানো যে ব্রিটিশ এই সোসাইটি আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের নামে কিন্তু ইন্ডিভিজুয়াল ফাইল আছে, ডাটা আছে, এবং তারা কিন্তু প্রত্যেকের প্রতিটা তৎপরতা, কোথায় আমরা কি করছি না করছি, আমরা কবে কোন দেশে গেলাম, সব ইনফরমেশন সবকিছু লিংক আপ করে তাদের কাছে একটা ডাটা কালেকশন করে রেখে দিচ্ছে। ফলে যে বললাম যে আপনি কোন অ্যাড্রেসে আসেন তারা হয়তো এটা জানতে চাইবে, কিন্তু আপনি আপনার ওয়াইফের সাথে আসেন কি না আসেন এটা হয়তো ইম্পর্টেন্ট না। কিন্তু যদি তারা প্রশ্ন করে আর ইউ ম্যারিড, আর ইউ সেপারেটেড, আর ইউ ডিভোর্স, তখন কিন্তু আপনাকে লিখতে হবে যে হয়তো আপনি সেপারেটেড। কিন্তু আগেই বলেছি এটার সাথে অ্যাপ্লিকেশনের কোনো সম্পর্ক নাই, কিন্তু আনফরচুনেটলি হোম অফিস কিন্তু এই ডাটাটা তারা কালেকশন করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কলার আমরা যে সাজেস্ট করব আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় অবশ্যই হবে। সরি, যে মনে করেন আমি তো ওখানে এই অ্যাড্রেসে না অন্য অ্যাড্রেসে আছি, এটা চলবে অ্যাড্রেস দিলে? আপনি ওরা জানতে চাইবে যে কোন অ্যাড্রেসে তারা আপনার সাথে কন্টাক্ট করবে, এবং তারা যদি জানতে চায় যে আপনি গত 5 বছর কোন কোন অ্যাড্রেসে ছিলেন সেটাও কিন্তু আপনাকে বলা লাগবে। জি, এই জন্য বললাম যে ফর্মে যে সমস্ত ইনফরমেশন চাচ্ছে, এবং অনেক সময় যেটা আমি বললাম যে অনেক আননেসেসারি ইনফরমেশন তারা আপনার কাছে চাইতে পারে। আপনার কাছে এইটাও তারা চাইতে পারে যে কবে আপনি সর্বশেষ এই দেশের বাইরে গিয়েছেন। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি আপনার অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনার নিকটস্থ লিগ্যাল কনসালটেন্ট আছেন, সলিসিটর আছেন, ব্যারিস্টার আছেন, তাদের হেল্প নেবেন, তাহলে আপনার অনেক বিষয় আপনার কাছে ক্লিয়ার থাকবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলার কাছে। ছোট্ট একটা কথা বলে রাখি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে অনলাইনে অ্যাপ্লিকেশন হয়েছে, এটার কারণে অনেকেই মনে করছে যে এখন অ্যাপ্লিকেশনটা খুব সহজ, খামাকা লয়ারকে দিয়ে গিয়ে অনলাইনের রেজাল্ট আরো কমপ্লেক্স করে ফেলেছেন। হ্যাঁ, এটাই কিন্তু আমি দেখেছি যে বিভিন্ন যে সমস্ত অর্গানাইজেশনগুলি আছে তারা বারবার সাজেস্ট করছে যে অবশ্যই আপনারা লয়ারের সাহায্য নেবেন, কারণ এটা এখন অনেক বেশি কমপ্লেক্স হয়েছে। এটা একটা অনেক অপশন ওখানে রেজ করছে। একটা খুব বড় একটা হচ্ছে যে আমার কাছে 3 সপ্তাহ আগে এক ভদ্রলোক আসলেন, আমার পুরাতন ক্লায়েন্ট, উনি এসে বললেন যে আমি সব অ্যাপ্লিকেশনটা করে ফেলেছি, আপনি চেক করে দেখেন, আমি ফিও দিয়ে দিয়েছি। এবং এটা কিন্তু আমি তোমাকে বলি, তুমি হয়তো হাসবে, তো উনি হচ্ছেন ইউ ডিপেন্ডেন্ট হিসেবে দেশে এসেছেন 6 মাসের ভিসা নিয়ে। এখন 5 ইয়ার্সের জন্য উনি অ্যাপ্লাই করবেন। ওনার ওয়াইফ অলরেডি এদেশে তার সেটেল স্ট্যাটাস আছে, উনি অ্যাপ্লাই করবেন। উনি আমাকে বললেন, আমরা হ্যাঁ বলে আমি তো ফিটি সব কিছু দিয়ে দিয়েছি, আমি অ্যাপ্লিকেশন করে ফেলেছি হ্যান ত্যান, এবং আমি তো 2500 পাউন্ড মতো ফি দিয়েছি। তাই বলে আপনি কী করে ফি দিলেন? কোনো অ্যাপ্লিকেশন তো 65 পাউন্ডের বেশি নয়, আপনি কীভাবে এত পয়সা ফি দিলেন? পরে দেখলাম তিনি FNRP অ্যাপ্লিকেশন করেছেন। তো এই অ্যাপ্লিকেশন কি ওয়াজ ইট নট বাউন্ড টু বি রিফিউজড? তাহলে উনি কি হতেন? উনি হচ্ছে চুজ করার ক্ষেত্রে রং একটা ফর্মে গিয়ে উনি আপ করেছেন। এই যে উনি এই পয়সাটা উনি নষ্ট করলেন, এবং এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই রিফিউজ হতো, কারণ উনি কোনোভাবেই ফ্যামিলি এবং প্রাইভেট লাইফে উনি আসতে পারছেন না। তো তাহলে কি অবস্থা হতো? এই জন্য বলেন, এই জন্য এটা খুবই জরুরি যে আমরা অবশ্যই আমরা এনকারেজ করি, যদি ক্লায়েন্টরা মনে করেন, অ্যাপ্লিকেন্টরা মনে করেন যে তারা নিজেরা এ ব্যাপারে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অবশ্যই অনেকে পারবেন। এটা খুব একটা আহামরি এমন কোনো ব্যাপার না যে এটা শুধু লয়ারের কাছে যেতে হবে, কিন্তু লয়াররা তারা অনেক বেশি এক্সপিরিয়েন্স, তারা প্রতিদিন অ্যাপ্লিকেশন করছে, এবং তারা হয়তো অনেক ভালো অ্যাডভাইস করতে পারবে। এবং অনেক সময় ডকুমেন্টের ক্ষেত্রে কোন ডকুমেন্টে দেওয়া উচিত অনেকে কিন্তু বুঝতে পারে না, অনেকে মনে করতে পারে অনেক ম্যান্ডেটরি ডকুমেন্টে তারা হয়তো বাদ দিয়ে আসতে পারে। রেজা ভাই, আমরা একটা আপনার মনে হয় একটা আপডেট আপনি মিস করেছেন। একটা আপডেট আমি যেটা বলতে চাচ্ছি যে ইউরোপিয়ান কোর্ট সম্প্রতিকালে একটা কেসে একটা ইন্দোনেশিয়ান একজন ভদ্রলোক, যিনি 4 বছর বয়স থেকে ওই দেশে আছেন, এবং তাকে অনেক বছর পরে, ভদ্রলোক ছিলেন বেলজিয়ামের ভদ্রলোক, উনি ছিলেন কোন দেশে, নেদারল্যান্ডে, হল্যান্ডে। এবং হল্যান্ডে উনি থাকার পরে তখন তার বয়স হচ্ছিল 29, অর্থাৎ 25 বছর থাকার পরেও তাকে ক্রাইম করার জন্য দেশ থেকে ডিপোর্ট করা হয়েছে, এবং ইন্দোনেশিয়াতে ডিপোর্ট করা হয়েছে। সাধারণত আমরা জানি যে ইউরোপিয়ান কোর্ট 20 বছর কেউ কোনো দেশে থাকলে তারা কিন্তু বলে যে তার ডিপোর্টেশন, আনলেস সামবডি ইজ এ থ্রেট। তো
তো ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল তারা তুমি কিন্তু পাঠিও না। জি এবং সেটা বলে ভিত্তি করেই কিন্তু এই যে আমরা যখন 20 বছরের লং রেসিডেন্স পেয়েছি 14 বছরের জায়গায়, জি এটা কিন্তু ইউরোপিয়ান ল থেকেই এসেছে যে 20 বছর হলে তুমি কাউকে দেশ থেকে রিমুভ করো না। জি তো সেখানে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান কোড, এবং যেখানে এই ভদ্রলোক 2007-এর পরে কোনো অপরাধ করেনি, জি এবং এখানে কিন্তু একটা ডিসেন্টিং ভিউ ছিল, দুইজন জাজ কিন্তু এটা বিরুদ্ধে রায় দিয়েছে এবং বলেছে যে যে সময়টা সে অপরাধ করেছে সেই সময়টা সে তুলনামূলকভাবে তার বয়স ছিল কম। তারপরে রাজা ভাই যেটা হচ্ছে সে আফটার ইয়ার্স আফটার 25 ইয়ার্স ইয়ার পরও তার আগের যেই রেকর্ডটা, সেই রেকর্ডের কারণে এবং রিপোর্ট যেহেতু করেছে তার লাস্ট 2007 থেকে সে লাস্ট তার এই বিচার হওয়া পর্যন্ত সে কোনো অপরাধ করেনি, এরপরও তাকে কিন্তু তারা রিপোর্ট করেছে এবং কোর্ট এটাকে অ্যাপ্রুভ করেছে। তার মানে বুঝতে পারছি যে আমরা কোর্টে মানে ইউরোপিয়ান কোর্টও কতটা স্ট্রিক্ট হয়ে। এখানে রাজা ভাই একটা টেকনিক্যাল বিষয়, আমরা একটু ব্রেকের সময় হয়, তারপরও সেটা হচ্ছে যে এখন এই যে ডিসিশনটা এটাকে আমাদের জন্য প্রেসিডেন্ট হবে ইউকে গভর্নমেন্টের জন্য, এটা যেটা হবে কি এই ধরনেরটা যেটা হোম অফিস করে, যদি মনে রাখো যে রেফারেন্স কে হিসেবে ইউজ করবে কিনা, ইউরোপিয়ান কোর্টের কোনো জাজমেন্টই কিন্তু আমাদের জন্য বাইন্ডিং নয়, বাট সুইস আমি দেখেছি আমার মাইনর ক্লায়েন্ট যারা এই দেশে কম বয়সে এসেছে, আমি দুটো আর্গুমেন্ট করি। একটা হচ্ছে যে সেই দেশে এসেছিল তার নিজের চয়েসে নয়, জি তাকে কেউ নিয়ে এসেছে, 4 বছরের বাচ্চা তার ডিসিশন মেকিং করতে পারবে না, জি তার দেশে থাকাটা সম্পূর্ণ হচ্ছে অন্যের উপরে ডিপেন্ড করেছে। সেকেন্ডলি সে কিন্তু তাকে অলমোস্ট একটা ব্রিটিশ বন্ড ক্রিমিনাল হিসেবে মনে করা উচিত, অর্থাৎ তার যে ক্রিমিনালিটি সে যে গ্র্যাজুয়েটেড হলো সেটা কিন্তু এদেশে হয়েছে, জেনারেট করেছে এখান থেকে হয়েছে। তো ফলে তাকে he should not be treated as a foreign criminal, he should be treated like a British criminal। আমরা এই আর্গুমেন্টটা করি এবং শেষে বলি যে সে এখানে, এবং এখানে যেমন আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে যে ডাচ অথরিটিদের নেগলিজেন্সের কারণে তার কিন্তু বহুত আগে হল্যান্ডে সেটেল হয়ে যাওয়া উচিত ছিল, তার ডাচ নাগরিক হয়ে যাওয়া উচিত ছিল, সে কিন্তু হতে পারেনি। ডাচ নাগরিক হলে তাকে কিন্তু তারা ডিপোর্ট করতে পারতো না। তো এর ফলেও এটাও কিন্তু তারা ব্যালেন্সিং এক্সারসাইজে তার পক্ষে কনসিডার করেননি। তো ফলে এই ধরনের জাজমেন্ট কি হবে, হোম অফিস কি করবে, এই ধরনের কোনো কেস আসলে আমরা আর্গুমেন্ট করার আগে তারা বলে দেবে যে এবং সাম্প্রতিককালে এরকম একটা কেসও কিন্তু তারা বলেছে যেটা সম্ভব। আমরা এই বিষয়টা নিয়ে ব্রেকের পরে একটু কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন অধিক অনুষ্ঠানে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছি, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো আপনাদের এই প্রশ্ন উত্তর এবং আরো কিছু আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি পরে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান জনপ্রিয় আইন অধিকার অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা দেখছিলেন আপনাদেরই বিভিন্ন ধরনের ইমিগ্রেশন, ফ্যামিলি লিটিগেশন সংক্রান্ত প্রশ্ন এবং এই প্রশ্ন জবাব দিচ্ছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব বাঙালি কমিটির অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি যে সলিসিটর প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন আপডেট দিচ্ছিলাম, একটা আপডেটের মধ্যে ছিলাম। সেই আপডেটটা হচ্ছে রেজা ভাই, আমরা যে বিষয়টি নিয়ে আবারও একটু কথা বলছিলাম যে পয়েন্ট অফ রেফারেন্স যে বিষয়টা হোম অফিস ইউজ করেন, যদি ইউরোপিয়ান কোর্টের যে কোনো ডাইরেকশন যেটা আমাদের জন্য অব্লিগেটরি না, বাট তারপরও অনেক সময় কোর্ট অফ হোম অফিস রেফারেন্স নিয়ে আসেন। আমরাও করি, হোম অফিসও করে, পক্ষে যদি কোনো রায় থেকে থাকে আমরা দেখি। এবং তারা যেমন আমরা দেখেছিলাম এন অ্যান্ড ইউকে, সেটা অনেক ক্ষেত্রেই তারা কিন্তু ইউজ করেছে, মেডিকেল যে কোনো কেস হলে ইউজ করেছে। এবং সুখের বিষয় যে এন অ্যান্ড ইউকে এর পরে যখন আমরা পাপোশ ভ্যালির কেসটা আসলাম, যেখানে আমরা এক্সেপশনাল কিছু টেস্টের কথা বললাম, এবং আমি বোধহয় মানে এই ব্যাপারে খুবই লাকি যে পাপোশ ভ্যালির কেসটা আসার ভিতরে 3-4 ডেজের ভিতরে আমি একটা জেআর করি, জেআর সাকসেসফুল হয়। এবং এরপরে এই পাপোশ ভ্যালিকে নিয়ে অনেকগুলি রুলিং হয়। এবং এখানে কোর্ট যেটা বলতে চায়, যেটা বলে যে পাপোশ ভ্যালির কেসটা যদিও ইউরোপিয়ান কোর্ট, এবং তারা দেখা যাচ্ছে যে তারা এন অ্যান্ড ইউকে থেকে তারা মুভ করেছে, কিন্তু ব্রিটেনে যেহেতু ইউকেতে যেহেতু এন অ্যান্ড সেক্রেটারি অফ স্টেটের কেসটা ছিল, যে কেসটা থেকে ইউরোপিয়ান কোর্টে গেল, তারা বলছে হাউস অফ লর্ডস যেহেতু এন আছে, আমরা উই আর নট বাউন্ড বাই পাপোশ ভ্যালি, আমরা বাউন্ড বাই হাউস অফ লর্ডস। এই হিসেবে কিন্তু আমরা দেখেছি যে পাপোশ ভ্যালির কেস আসার পরও অনেকগুলি কেস
তারা কিন্তু রিফিউজ করলো। সুখের বিষয় এখন আমরা দেখলাম যে এই কেসে সুপ্রিম কোর্ট কিন্তু পাপোশ ভ্যালির উপরে করলো, এবং এটা খুবই ইন্টারেস্টিং যে আমার একটা আপার ট্রাইব্যুনাল কেস ছিল যেখানে আমি পাপোশ ভ্যালির উপরে আমি রিলাই করেছিলাম এবং বলেছিলাম যে কেন এনের যে এক্সেপশনের কথা বলেছে, যেটা এনও বলা হয়েছে পাপোশ ভ্যালিতে বলেছে, সেটার মধ্যে আমার ক্লায়েন্ট কেন পাবে না, আমার ক্লায়েন্ট টিএ কেস, এবং জাজ আমার সাথে এ ব্যাপারে একমত হয়েছিলেন। জাজ কিন্তু নিজেই একজন হিউম্যান রাইটস বিশেষজ্ঞ, জাজ নবীন ফিঞ্চ। পরবর্তীকালে কিন্তু জাজ আমাদের সাবমিশনের পরে জাজ কিন্তু পাপোশ ভ্যালির আলোকেই কিন্তু কেসটা অ্যালাউ করে দিয়েছে। রাজু ভাই, সেকেন্ড প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি যে 31 ডিসেম্বরের মধ্যে হচ্ছে ইউকে ফাইনালি ইউ থেকে বের হয়ে আসছে। সেক্ষেত্রে আমাদের ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিসের যে অবস্থানটা কি হবে, এর নেক্সট স্টেজটা কি হবে? এবারে আমরা যদি বেরিয়ে আসি তো অফকোর্স আমরা ইউরোপিয়ান জাস্টিসে আমরা যেতে পারবো না। সেই ক্ষেত্রে এবারে কোনো ট্রানজিট টাইম আছে কিনা? এরপরও এটা তাদেরকে নেগোশিয়েট করতে হবে। এখন পর্যন্ত কি ফুল এক্সিট মানে কোর্ট থেকেও এক্সিটের বিষয়টা আছে না? কোর্টের ব্যাপারে এবং আরো অন্যান্য অনেকগুলো ব্যাপারে তারা এখনো ডিসিশন আসেনি। এবং আমরা যেটুকু জানি, যেটা দর্শকদের বেনিফিটের জন্য আমরা যেটা বলতে পারি, যে আফটার 31 ডিসেম্বর কেউ যদি ইউরোপের কোনো দেশে যায় তারা আমরা 3 মাস পর্যন্ত থাকতে পারবো। আবার ইউরোপ থেকেও যদি কেউ এই দেশে আসে তারাও 3 মাস পর্যন্ত উইদাউট ভিসা অথবা উইদাউট এনি অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে 3 মাস পরে তারা অ্যাপ্লাই করলে 3 বছরের ভিসা পাবে। 3 বছরের ভিসাতে তারা কাজ করা, অন্যরকম কিছু করা মানুষ হবে, কিন্তু কোনোটাই তাদের সেটেলমেন্টের দিকে নিয়ে এই 3 বছর ভিসার জন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কোনো ধরনের? এখন পর্যন্ত নাই, খালি ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হলেই এবং আমি যদি কাজ করতে চাই বা পড়তে চাই এটা দিলেই তারা হয়তো 3 বছর ভিসা পাবে, কিন্তু কোনোটাই তাদের সেটেলমেন্টে লিড করছে না, কোনো অবস্থাতে লিড করবেন না, এবং তারা কোনোটাতে তাদেরকে বেনিফিট ক্লেম তাদেরকে লিড করছে না। এই 3 বছর আগে তারা হচ্ছে এখানকার ওয়ার্কারের যেই ক্রাইটেরিয়া, সেই ওয়ার্কার ক্রাইটেরিয়ার মধ্যেই তারা তারা যে কোনো জবের জন্য তারা হয়তো অ্যাপ্লাই করতে পারবে যদি তারা এখন 3 বছরের 3 ইয়ার্সের ভিসা পায়। এই বিষয় হচ্ছে জেনারেল লিভ টু রিমেইন উইথ ওয়ার্ক রাইট, বা যে বিষয়টা আছে এটা দেওয়া হবে, কিন্তু নট অ্যাক্সেস টু পাবলিক ফান্ড, এটা কিন্তু দেওয়া হবে আন্ডার অ্যাপেন্ডিক্স ইউ। বা আরো যে নিউ যে অ্যাপেন্ডিক্সটা আসবে সেই অ্যাপেন্ডিক্সের আন্ডারে তারা এটা করবে। সেই ক্ষেত্রে তো ইউরোপিয়ানদের সেটেলমেন্ট হওয়ার কি কোনো অপশন থাকবে না? এখন তো ইংলিশে বলে 10 ইয়ার্স। তখন তারা হচ্ছে যে এখানে 10 ইয়ার্স, 3 ইয়ার্সের পরে তো আবার এক্সটেনশন করতে হবে তাদেরকে, আর তারা কুসংমত আর কোনো এক্সটেনশন পাবে না। Then they need to go back and then apply again. Maybe after a year or so. আপনার কি মনে হচ্ছে এই বিষয়ে হোম অফিস বা আরো কিছু আপডেট? আমার ধারণা এটা সম্পূর্ণ বায়োল্যাটারাল একটা হবে, যে দেশের সাথে ব্রিটেনের যে ধরনের চুক্তি হয়, সেই যে রেসিপ্রোকাল যে চুক্তি, সেটার অধীনে আর কি। রাজু ভাই, ভেরি রিসেন্টলি যে বিষয়টা আমরা একটু ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হোম সেক্রেটারি প্রীতি প্যাটেল অ্যাসাইলাম নিয়ে কিছু কথাবার্তা বলছেন, যেহেতু রিসেন্টলি আমরা দেখছি যে ডোবার যেই এখান দিয়ে টানেল দিয়ে প্রচুর লোকজন মাইগ্রেন্ট ঢুকছেন, এবং উনি বলছেন যে অ্যাসাইলামের এই হোল প্রসেসটাকে একটু রিশাফেল করা বা এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছেন। এই বিষয়টা আসলে আমরা যেটা জানি যে গভর্নমেন্টের অনেক ধরনের প্ল্যানই আছে অ্যাসাইলামের ব্যাপারে, এবং যেটা একটা প্ল্যান তাদের মধ্যে ছিল যে তারা হয়তো সরাসরি আর 5 বছরের ভিসা দেবে না, হয়তো টেম্পোরারি 1 বছর বা 2 বছরের জন্য ভিসা দেবে। অনেক ক্ষেত্রে 5 বছরের পরে হয়তো সেটেলমেন্টে লিড করবে না, তারা বলবে তোমার কান্ট্রি সিচুয়েশন চেঞ্জ হয়েছে। তো অবশ্যই অ্যাসাইলামটা ব্যাপারে তাদের হবে, এবং তুমি জানো অলরেডি অ্যাসাইলামের কতগুলো পরিবর্তন হয়েছে প্রসিজারাল পদ্ধতি, তোমাকে আগেই স্টেটমেন্টটা দিয়ে দিতে হয়, আগে ফ্যাক্টটা দিয়ে দিতে হচ্ছে। তো ফলে এটা, এবং তারা কিন্তু এটাকে দেখবে এবং এইটার আলোকে তোমাকে প্রশ্ন করবে যখন তুমি অ্যাসাইলাম যাবে, এখান থেকে তোমার সরে আসার কিন্তু আর স্কোপ নাই। না, আমি যেটা বলছি রাজু, আগে যেটা দেখলাম যে আমরা যেটাকে বলি পুশ ইন পুশ ব্যাকের মতো একটা অবস্থা ছিল, কিন্তু ইদানিং যেটা আমরা দেখছি যে সবাইকে কিন্তু ওরা এখন আর পুশ ব্যাক করছে না ফ্রান্সের দিকে, তারা নিয়ে আসছে। আমরা এইটুকু জানি যে গ্রিস থেকেও আমাদের বেশ কিছু ক্লায়েন্ট, আমার ইনফ্যাক্ট 3টা বা 4টে ক্লায়েন্টকে তারা কিন্তু গ্রিস থেকে নিয়ে এসেছে। গ্রিসে তারা কিন্তু অ্যাসাইলাম সিকার ছিল, গ্রিস থেকে এই দেশে নিয়ে এসেছে, নিজেদের খরচে নিয়ে এসেছে। এটাকে আমরা কি পজিটিভলি দেখছি, আর আমরা কিভাবে দেখছি? একজনকে তারা অলরেডি 5 বছর একটা স্পেশাল গ্রান্ট দিয়েছে। জি, আরো
দুটো কেস আমরা যেটা টিভিতে অথবা মিডিয়াতে আমরা দেখছিলাম যে অনেক কোশ্চেন করেছেন ওই ব্যাপারে আমাদের প্রাইম মিনিস্টার বরিস জনসন কিন্তু ক্লিয়ার কোনো বক্তব্য রাখছেন না যে এই ধরনের একটা হোস্টাইল একটা পরিবেশ এখন চলছে, ডোবার দিয়ে প্রায় প্রচুর রেকর্ড সংখ্যক মাইগ্রেন্ট আসছেন। তো এইটার এই কারণটা কি, এটাকে আমরা কি ইউরোপিয়ান থেকে বের হয়ে যাচ্ছি, এই জন্য আমরা চাচ্ছি ফ্রান্সের সাথে এটা নিয়ে একটা ভালো সম্পর্ক? ফ্রান্স নিয়ে তো এটা কথা না, এটা হচ্ছে যে সবসময়ই আমরা দেখেছি যে ইউরোপে ব্রিটেন সবচেয়ে বড় টার্গেট থাকে। ব্রিটেনের যে বেনিফিট সিস্টেম, ওয়েলফেয়ার কান্ট্রি হওয়ার কারণে মানুষ এখানে আসতে চায়, প্লাস এখানে কাজ করতে পারলে মানুষ এখানে যেহেতু ওয়েজেসটা অনেক হাই, এই যে 8 পাউন্ড 50 পেনি, এটা বোধহয় ইউরোপের অন্য কোথাও বোধহয় নাই, বিশেষ করে গ্রিস ট্রিস ইটালিতে বোধহয় এই ধরনের ওয়েজেস নাই। তো ব্রিটেন সবসময় একটা বড় টার্গেট। হ্যাঁ, সেটা হচ্ছে কিন্তু যেটা তুমি যেটা বললে যে অনেকের কাছে মনে হচ্ছে যে হয়তো বা যদি বর্ডার সিস্টেম ইম্পোজ হয়ে যায় তখন হয়তো এত সহজে হয়তো বর্ডার ক্রস করেই ইংল্যান্ডে ঢোকা যাবে না। অতএব 31শে ডিসেম্বর আগেই যেভাবে হোক ব্রিটেনের শহরে আমরা পৌঁছে যাই, সেই হিসাবে লোকজন একটু বেশি আসছে। রাজীব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামে, আমরা আরো 2-1টা কল একটু নিব চেষ্টা করব। আমরা চলে আছি আমাদের কলারের কাছে। হ্যালো কলার, কে আছেন লাইনে? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি ভাইয়া? হ্যাঁ তো ভাই ভালো আছি। আপনার প্রশ্নটা করুন। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমার একটা ফার্দার সাবমিশনের ফ্রেশ অ্যাপ্লিকেশন ছিল, জি, ওটা 1 বছর হয়ে গেছে, নিয়ারলি 1-2 সপ্তাহ রয়েছে, এখন আমি কি করতে পারি? কিছুই তো জানাই না আবার। জি ধন্যবাদ। রাজা ভাই। ভাইয়া আমি আপনাকে বলি যে এখন অনেক অ্যাপ্লিকেশনই তারা সময় নিচ্ছে, এবং অ্যাসাইলামের ক্ষেত্রে আমার কোনো ক্লায়েন্টরা 2 বছর ওয়েট করছে, কোনো ক্লায়েন্টের ফ্রেশ ক্লেম 1 বছরের বেশি হয়ে গেছে। তো আপনি যেটা করতে পারেন, যেহেতু আপনার ফ্রেশ ক্লেম 1 বছরের বেশি হয়েছে, আপনার ফ্রেশ ক্লেমটা যদি অ্যাসাইলাম রিলেটেড হয় তাহলে আপনি কিন্তু কাজের পারমিশন চাইতে পারেন। আপনি বলতে পারেন আমি 1 বছরের বেশি ওয়েট করছি, আমাকে কাজের পারমিশন দাও। সেক্ষেত্রে তারা শর্টেজ ক্যাটেগরি জবের জন্যে আপনাকে কাজের পারমিশন দেবে। আবার কোনো ক্ষেত্রে এটা হতে পারে যে কাজের পারমিশন চাইলে তারা তাড়াতাড়ি আপনার ফাইলটা বার করে হয়তো আপনাকে একটা ডিসিশন দিয়ে দেবে। তো আমার মনে হয় যে আপনি একটু আপডেট চান, এবং একই সাথে বলেন যে আমি তো ওয়েট করছি 1 বছর, আমাকে তুমি কাজের পারমিশন দাও। কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আমাদের নেক্সট কলার। হ্যালো, আমাদের নেক্সট কলার কে আছেন লাইনে? হ্যালো কলার। কলার, আপনি আমাদের শুনছেন? জি জি, আপনাকে শুনতেছি। জি ভাই, আপনার প্রশ্নটা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ব্যারিস্টার রাজা সাহেবের কাছে জানতে চাই, একটু টিভি ভলিউমটা ডাউন করে আপনি স্টুডিওতে একটু জোরে কথা বলুন। জি বলুন ভাইয়া। আমি আইরিশ সিটিজেন, এখানে আছি সিন্স 2003 উইথ ফ্যামিলি, 2013 জি উইথ ফ্যামিলি। এখন এইখানে কোনো রেসিডেন্স আমাদের নিতে হবে? আমি তো জাস্ট আসছি এখানে, আর কোনো কিছু করি নাই, ওভাবেই আছি। ভাইয়া আপনি একটা খালি জেনে রাখেন যে আইরিশ সিটিজেনদের সাথে, আইরিশ কান্ট্রি মানে রিপাবলিক অফ আয়ারল্যান্ডের সাথে ব্রিটেনের বা ইউনাইটেড কিংডম একটা স্পেশাল রিলেশনশিপ আছে। ফলে আমরা ব্রেক্সিট হলেও আমাদের 2 দেশের ভিতরে ফ্রি মুভমেন্ট থাকবে, জবের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন থাকবে না। যে সমস্ত ফ্যাসিলিটিস যেগুলি ছিল ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে যোগদান করার আগে 1971 ব্রিটেন জয়েন করেছে, বা তার আগে যা ছিল কি বলে 1971 বা 72 সালে ব্রিটেন জয়েন করার আগে যা ছিল সবই থাকবে। অর্থাৎ আইরিশ সিটিজেনদের জন্য কোনো পরিবর্তন নাই। কলার মনে ড্রপ করেছে, যেটা আমরা সাজেস্ট করতে পারি, স্টিল যদি উনি এখানকার কোনো পেপার সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাই, হি ক্যান ডু। ব্যাপারটা হচ্ছে বাট এটা হচ্ছে কি যে আইরিশদের সাথে জানো যে আয়ারল্যান্ড এক সময় ইট ওয়াজ আ পার্ট অফ ব্রিটেন, জি জি, বাট ইউনাইটেড কিংডম। জি, যখন তারা বেরিয়ে গেল, জি, তখন থেকে এই একটা আন্ডারস্ট্যান্ডিং, জেন্টলম্যান এগ্রিমেন্ট যেটা ছিল যে তোমার আয়ারল্যান্ড থেকে ব্রিটেন থেকে আয়ারল্যান্ডের মধ্যে কোনো নো ভিসা রিকোয়ার্ড, যেটা। জি, আমরা চলে যাচ্ছি না তোমার জবের ক্ষেত্রেও। জি, অর্থাৎ কোন আইরিশ সিটিজেন ব্রিটেনে এসে জব করতে পারবে, ব্রিটিশ সিটিজেন গিয়ে আয়ারল্যান্ডে গিয়ে জব করতে পারবে। জি জি, কিন্তু তুমি যদি আইরিশ সিটিজেনশিপ থাকে তাহলে তো তোমার সুবিধা ছিল এই যে তুমি মানে ইংল্যান্ড কি বলে ইউকে বেরিয়ে আসলেও
ইউরোপিয়ান ইউনিয়ন থেকে তুমি স্টিল ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত রাইট অ্যাক্সেস করতে পারবেন। মানে আইরিশরা হচ্ছে দে উইল গেট এ স্পেশাল প্রিভিলেজ। রাজু ভাই, দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের আজকে প্রোগ্রাম দেখেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আমরা আশা করছি ভবিষ্যতে আপনারা অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখবেন এবং আপনাদের যে কোনো ধরনের অ্যাসাইলাম, ইমিগ্রেশন, ফ্যামিলি সংক্রান্ত প্রশ্ন দিবেন এবং প্রশ্নের জবাব নিয়ে আমাদের সাথে বরাবরের মতো থাকবেন। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি যে সলিসিটর প্রিন্সিপালের দায়িত্বরত আছেন। সেই পর্যন্ত সেই প্রত্যাশায় আমরা আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকের এই প্রোগ্রামে আমাদেরকে এনটিভির কলাকুশলী যারা আমাদেরকে হেল্প করেছেন, সাপোর্ট দিয়েছেন, সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।